এখন যেহেতু বর্ষাকাল চলতেছে, তো এখনই মনে হয় একটু পানিপথে ঘোরাফেরা বা একটু বিনোদনের প্রয়োজন। তো এই ভাবতে আমরা ডিসিশন নিলাম যে একটু টাঙ্গুয়ার হাওর যাবো। তো টাঙ্গুয়ার হাওরটা একটু বর্ষাকালে বেশি চাহিদা থাকে। তো সেই জন্য আমরা টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে ২ টা বাসের টিকেট কাটলাম। আর আমরা বাস কাউন্টারে এসে গেছি। আমাদের বাস আসার কথা প্রায় এখানে ১২টা বাজে পৌঁছানোর কথা। আমরা পৌনে ১২টায় এসে পৌঁছেছি। কিন্তু শুনলাম এখানে আসার পরে যে রাস্তায় নাকি খুব যানজট। তো অপেক্ষা করতেছি দেখি বাস কখন আসে। তো ইতিমধ্যে বাস চলে আসছে। আমরা এখন বাসে উঠে যাব। তো এই যে বাসে উঠে গেছি। বাস ছেড়ে দিয়েছে। তো এখন প্রায় রাত বাজে ১টা। আমরা ১টার দিকে যাচ্ছি। আর সামনে এগোতেই দেখলাম রাস্তায় প্রচুর জ্যাম। এখন এই জ্যাম কাটিয়ে আমরা কখন পৌঁছাবো সেটা জানি না। তো এত জ্যাম হওয়ার পরে আমরা রাত প্রায় ৪টা বাজে ৪টা ৫টার দিকে রাস্তা খালি পেয়ে আমরা সুনামগঞ্জে পৌঁছায় গেছি। আর এখানে আস্তে প্রায় ভোর হয়ে গেছে। আর আমাদের ট্রলার ওখানে অপেক্ষা করতেছে ৭টা বাজে ট্রলার ঘাটে আসার কথা। তো আমরা ৭টার মধ্যেই চলে আসছি ঘাটে, যেখানে আমাদের ট্রলার অপেক্ষা করতেছে। আর আমরা হাউস বোটটা নিয়ে নিই। আমরা হচ্ছে যে খোলা ট্রলারগুলো সেই খোলা ট্রলারগুলোই আমরা রিজার্ভ করেছি। আর এটা শুধু সারাদিনের জন্য। আমরা যেহেতু গাড়িতে আসছি আজকে সকালে, আমরা সারাদিন এই ট্রলারে ঘুরবো এবং রাতের বেলা আবার আমরা সেই বাসে রওনা দেব। তো আমরা বাস রিজার্ভ করে নিয়েছি। আপনারা চাইলে এইভাবে ৩০-৪০ জন বাস রিজার্ভ করে এভাবে চলে যেতে পারেন। তো আমরা একটা হোটেল থেকে সবার খাবার পার্সেল করে নিয়েছি। আর আমাদের খাবারের তালিকায় ছিল ভুনা খিচুড়ি। ট্রলার ছেড়ে দিছে আর আমরা হচ্ছে হাওরের পথে। আর এখানে যে যার মতো আনন্দ করতেছে, যেহেতু আনন্দ করার জন্যই আসছে। তো এখানে ট্রলার উঠে ট্রলারওয়ালার কাছে জিজ্ঞেস করার পরে জানতে পারলাম যে আমাদের যে হাওরের মেন পয়েন্ট সেখানে যেতে প্রায় ৩ ঘন্টা সময় লাগবে। মানে ঘাটের থেকে ৩ ঘন্টা ট্রলারে করে তারপর হাওরের মেন পয়েন্ট। আর হাওরটা যেহেতু ১২৬ বর্গ কিলোমিটার, তো বিশাল, বুঝতেই পারতেছেন অনেক বড়। আর আমরা কিন্তু এখনও হাওরে পৌঁছাইনি, নদী নালার এর ভিতরেই। তো যাচ্ছি, দেখা যাক কখন। আর এর মধ্যে সবাই তো ট্রলারের মধ্যে গান বাজনা শুরু করেছে। আর একটু আমরা গান শুনতে এগিয়ে চলছি। আসলে সবাই যদি আনন্দ না করে, এখানে ৩ ঘন্টা যেহেতু রাস্তায় একদম খুবই লাগবে, খারাপ লাগবে। তো গান বাজনা যেহেতু চলতেছে সময়টাও চলে যাচ্ছে। পরে দেখলাম খুব কাছাকাছি চলে আসছি হাওরের। এই যেদিকে তাকাচ্ছি শুধু বিল আর বিল। দেখতে পাচ্ছেন কত বড়, কোনো কুল কিনারা নাই। খুব দূরে গ্রাম দেখা যাচ্ছে, তাও মনে হয় খুব অল্প স্বল্প। আমরা একটা পর্যায়ে চলে আসলাম যে ওয়াচ টাওয়ার, যেটা হাওরের মেন পয়েন্ট, সেখানে চলে আসলাম। ওয়াচ টাওয়ারে এসে দেখছি এখানে আমাদের আগে অনেক ট্রলার চলে আসছে, তার মানে তারা আরও আগে রওনা দিয়েছে। আর এখানে আসার সাথে দেখতে পাচ্ছি যে ছোট অনেকগুলো নৌকা আছে। এই নৌকাগুলো দিয়ে সাধারণত যে যারা গোসল করে পানিতে নেমে বা আশেপাশে একটু ভিতরে যেতে চায়, তাদের জন্য এই ছোট নৌকাগুলো, এগুলো ১০০ থেকে ১৫০-২০০ টাকার মধ্যে ভাড়া পাওয়া যায়, আধা ঘন্টা ১ ঘন্টা। তো এখানে আসার পরেই দেখবেন সবাই ডাকাডাকি শুরু করেছে। আর এখানে আসলে একদম আপনাদের জন্য গান ফ্রি। আমরা ওয়াচ দেখা শেষ করে এখান থেকে আবার আমরা রওনা দিলাম। এখান থেকে আমাদের প্রায় ১.৫ ঘন্টা সময় লাগবে। আমরা এখন রওনা দিয়েছি টেকেরঘাটের উদ্দেশ্যে। সেখানে আমরা বাকি একটা পয়েন্ট দেখব, সেটা হচ্ছে লাকমাছড়া। তো লাকমাছড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা চলে আসছি টেকেরঘাট। এই যে এটা হচ্ছে টেকেরঘাট। এখান থেকে আমরা অটোতে করে লাকমাছড়াতে চলে যাব। অটো ভাড়া হচ্ছে ২০ টাকা করে জনপ্রতি।
এখান থেকে অনেক অটো পাওয়া যায়, বাইকও পাওয়া যায়, আপনারা ইচ্ছা করলে বাইকেও যেতে পারেন। তবে আমরা বাইকে যাইনি, আমরা অটোতে চলে গেছি, আর অটোতে জনপ্রতি 20 টাকা করে ভাড়া। তো এই যে আমরা চলে আসছি লাকমাছড়া এখানে। তো এখানে যে আমাদের অটোগুলো অপেক্ষা করতেছে, এখানে টুকটাক অটো আছে, অনেক বাইকও আছে। আর এই যে লাকমাছড়া, এটা হচ্ছে সাধারণত একটা ঝর্ণা, ঝর্ণাটা অনেক ভিতরে। আর এটা ভারতের মেঘালয় প্রদেশ, আর সেই মেঘালয় প্রদেশের পাহাড়গুলো এখানে দেখা যাচ্ছে। আমরা এগিয়ে যাচ্ছি, দেখি মূল পয়েন্টে যেতে পারি কিনা। তো এগুতে এগুতে চলে আসলাম যে ঝর্ণার জিরি, সেই জিরির কাছে। এখানে ঝর্ণার পানিগুলো যাচ্ছে খুব ধীর গতিতে, দেখা যাচ্ছে কত পানি স্বচ্ছ, এবং এর নিচে পাথরগুলোও দেখা যাচ্ছে। তবে আমরা আশা করেছিলাম পানির পরিমাণটা হয়তো আর একটু বেশি হবে, যেহেতু এখন বর্ষাকাল আর মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে, তো পানিটা একটু বেশি হওয়ার কথা, কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত পরিমাণ পানি এখানে পাইনি। তবে পানিটা ছিল খুবই ঠান্ডা, যেহেতু এটা ঝর্ণার জিরি পানি, সেহেতু পানিটা খুবই ঠান্ডা। আর অনেকে এখানে গোসল করতেছে, অনেকে ওয়াচ টাওয়ার থেকে গোসল করে আসছে, আবার কেউ কেউ এখানে গোসল করতেছে এই স্বচ্ছ পানি দেখে। তবে আমরা নামলাম না এই পানিতে, কারণ আমরা ওয়াচ টাওয়ারে একটু হাবুডুবু খেয়েছি, পানিতে গোসল করেছি। তো আমরা এখন রওনা হব আবার যেখান থেকে আসছি ট্যাকের ঘাট, সেই ট্যাকের ঘাটের উদ্দেশ্যে। আমরা এখন সেখানে যাই দেখব নীলাদ্রি লেক। তো এই যে চলে আসছি আমরা নীলাদ্রি লেকে। সামনে যেই বড় পুকুরের মতো যেটা দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে নীলাদ্রি লেক। আমি আসলে অনেক ছবিতে দেখেছি, ছবিতে অনেক এডিট করে রাখে, তো অনেক সুন্দর দেখা যায়, যদিও এটা সুন্দর সামনে থেকে গেলে। তবে প্রচণ্ড, আমি পুরো সামনে যেতে পারি নাই, এত রোদের তাপ ছিল, প্রচণ্ড তাপ, মনে হচ্ছে মাথাটা 2 ভাগ হয়ে যাচ্ছে গরমে। তো এই কারণে খুব সামনে একটা যেতে পারি নাই, একদম মাঝখানে এক সাইডের থেকে ভিডিওটা করে নিয়ে আসছি। যে দেখতে পাচ্ছেন ওই যে মেঘালয় প্রদেশ, একদম মেঘালয়ের পাহাড়গুলো ঠেকে এই দিঘিটা এখানে হয়েছে, আর এটার পানিও কিন্তু খুব ঠান্ডা। আর এর চারপাশে ছোট ছোট কিছু দোকান আছে, আইসক্রিম, চকলেট, তারপর হচ্ছে পানির মোটামুটি একটু টুকটাক খাওয়ার জন্য এখানে আশেপাশে কিছু দোকান আছে। আর এখানে অনেকেই গোসল করতেছে এসে, তবে সেটা এক সাইডে। এই যে এই হচ্ছে সেই নীলাদ্রি লেক, যেটার কথা অনেক শুনেছি। আমরা সেখান থেকে আবার ট্যাকের ঘাটে চলে আসলাম। আসলে এই ট্যাকের ঘাটের থেকে খুব কাছেই 2 মিনিটের রাস্তার নীলাদ্রি লেক। তো আমরা রওনা দেব এখন বাসার পথে, আমাদের ট্রলার আবার ঘাটের দিকে রওনা দিয়েছে। এখন আমাদের প্রায় 4 থেকে 5 ঘন্টা লাগবে সেই ঘাটে পৌঁছাতে। আর এখন বাজে 5টা, আমরা রওনা দিয়েছি, দেখি যেতে যেতে কতটা সময় লাগে। তবে যেতে যেতে দেখছি যে আকাশে একদম সূর্য ডুবিডিও অবস্থা, তবে এত সুন্দর পরিবেশটা লাগছে চারপাশে, যে কখনো ভাবিনি যে বিলের উপরে যে সূর্য ডুবে গেলে কত সুন্দর দেখায়। পরিবেশে একটা সোনালি আভা ফুটে উঠেছে, যে পানিতে মনে হচ্ছে একটা সোনালি সোনালি রং, পানির উপরে সোনা ভাসছে, এরকম একটা অবস্থা, খুব সুন্দর লাগছে। তার পাশে হচ্ছে নদী, ছোট ছোট নৌকাগুলো মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।